আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা বাংলা ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটা গল্প, আমাটির ভেপু। আমি গল্প বলছি, কিন্তু এটা কিন্তু আসলে একটা গল্প হিসাবেই তিনি লিখেন নাই, এটা কিন্তু আসলে একটা উপন্যাসের অংশ। এটা কোন উপন্যাসের অংশ সেটা কি তোমরা জানো? এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই উপন্যাসের অংশ। তোমরা কি পথের পাঁচালী এই উপন্যাসটা পড়ছো? এটা কিন্তু খুবই সুন্দর একটা উপন্যাস। পথের পাঁচালী এই উপন্যাসটা থেকে এই গল্পটা, এই অংশটুকু নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে ফার্স্টে আমাদের যে পাঠ পরিচিতিটা দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে যে মূলত কি প্রকাশ পেয়েছে এই গল্পটা। এই গল্পে আমরা কি কি দেখতে পাই বলতো? এই গল্পে আমরা কিন্তু কিছু চরিত্র দেখতে পাই। কাকে আগে দেখতে পাই আমরা? অপু, তারপর দুর্গা, তারা হচ্ছে দুই ভাই বোন। তারপর আর মূল চরিত্র কাদের দেখতে পাই? সর্বজয়া, তাদের মা তাদেরকে নিয়ে চিন্তিত, আবার তাদের বকাঝকা করেন, আবার নিজের সংসার নিয়েও অনেক চিন্তায় আছেন। এইরকম একটা, মানে মারা যেমন হয় একদম তেমন একটা চরিত্র আমরা দেখতে পাই সর্বজয়ার মধ্যে, যে বাচ্চাদের নিয়ে চিন্তাও করছেন, বাচ্চাদের ভালোবাসেন, বাচ্চাদের খেয়াল রাখছেন, আবার তাদের বকাবকি করছেন, আর বাচ্চারাও মাকে ভয় পাচ্ছে যে এটা করলে মা মারবে, সেটা করলে মা বকবে। এরকম একটা চরিত্র আমাদের সর্বজয়া। আর কাকে দেখতে পাই? আর আমরা দেখতে পাই হরিহর রায়, অর্থাৎ অপু এবং দুর্গার বাবাকে দেখতে পাই। এখানে আমাদের একদম মূল চরিত্র হিসেবে আমরা কাকে দেখতে পাই? মূল চরিত্র হিসেবে কিন্তু আমরা দুর্গাকে দেখতে পাই, যে দুর্গা একদম দুরন্ত একজন কিশোরী। সে সারাদিন বনে বাজারে টই টই করে ঘুরে বেড়ায়, কার গাছে আম আসছে, কার গাছে মুকুল ধরছে, কোথায় কি পাওয়া যায়, কোন ফল কোথায় পাওয়া যায়, সব একদম দুর্গার নখদর্পণে। সে সারাদিন এরকম গ্রামের পথে প্রান্তরে বনে বাধারে ঘুরে বেড়ায়। এমন একটা চরিত্র হচ্ছে আমাদের দুর্গা। এখন দুর্গা অপু, ওদের এই সংসারটাতে, ওদের মা বাবার সংসারে কিন্তু অনেক অভাব আছে, তাদের কিন্তু টাকা পয়সার সংকট আছে, তাদের অনেকের কাছে অনেক দেনা আছে। কিন্তু আমরা যে গল্পটা পড়বো, সেই গল্পে আমরা দেখি যে এইসব অভাব, এইসব দুঃখ যেন অপু দুর্গাকে স্পর্শই করে না। তারা তাদের নিজেদের শৈশবের আনন্দটাই উপভোগ করছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই গল্পটা দেখতে পাই। তাহলে আমরা কি দেখতে পাই এই গল্পটায়? আমরা এখানে একটা ভাই বোনের সুন্দর একটা সম্পর্ক দেখতে পাই, অপু আর দুর্গার মধ্যে যে সম্পর্কটা। তারপরে আমরা কি দেখতে পাই? আমরা একটা প্রকৃতির সাথে, যে প্রকৃতি প্রেম বা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, এটা দেখতে পাই। তারপরে হচ্ছে একটা গ্রামীণ জীবনের চিত্র আমরা দেখতে পাই। তারপরে সর্বজয়ার মধ্যে আমরা একটা মাতৃ চরিত্র দেখতে পাই। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই গল্পটায় আমরা দেখব। ঠিক আছে, এই ব্যাপারগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্নও আসবে সৃজনশীলে। তাহলে এখানে দেখো, এখানে ফার্স্টলি তো ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে কি, যে পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এটা দেখবো তোমাদের জ্ঞানমূলকে অথবা এমসিকিউতে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই লাস্টে কি বলছে দেখো, গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, প্রত্যেকটা পাঠ পরিচিতি না এরকম লাস্টে একদম এক লাইনে গল্পটাতে তারা কি বুঝাইতে চাইছেন সেটা বলা থাকে। হ্যাঁ, তাহলে এখানে কি বলা হয়েছে? আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন এই গল্প শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। ওকে, তাহলে আমরা বুঝলাম এই গল্পটার মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য হচ্ছে যে আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সাথে সম্পর্ক, এবং শিশু কিশোররা যাতে আরও প্রকৃতিপ্রেমী হয়, প্রকৃতির দিকে যাতে তারা আরও মনোযোগী হয়, প্রকৃতির সাথে যাতে তাদের সম্পর্কটা সুন্দর হয়, সেই দিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন। এবার আমরা এই গল্পটার মধ্যে কি কি ইম্পর্টেন্ট লাইনস আছে, ইম্পর্টেন্ট লাইনসগুলো আমি একটু তাড়াতাড়ি করে গো থ্রু করবো। এখন পুরাটা গল্প তোমরা অনেকেই হয়তো এটা এক্সামের আগের দিন রাতে বা এক্সামের দিন সকালবেলা এসে খুলবা, তো একদম পুরাটা গল্প এখন আমি পড়াবো না। পুরাটা গল্প পড়ালে তোমাদের অনেক সময় নষ্ট হবে, তাই আমি ইম্পর্টেন্ট লাইনসগুলো কী কী সেগুলো একটু বলে দেবো। দেখো, একদম শুরুতে সকাল 8টা কি 9টা, তারপর হচ্ছে অপু, এখানে হচ্ছে প্রথমে অপু অর্থাৎ যে ছোট ছেলে, তার কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন তার কাছে কি কি ছিল? 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি। তাহলে তার ভেপুবাসির দাম কত ছিল? তার ভেপুবাসির দাম ছিল হচ্ছে 4 পয়সা। ঠিক আছে, তারপরে তার কাছে কতগুলো কড়ি ছিল। এই কড়িগুলো সে কোথা থেকে চুরি করছে? তার মায়ের লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে চুরি করেছিল। আর এই জন্য সে যেহেতু এটা চুরি করছে, তাই কেউ যদি দেখতে পায় সেই ভয়ে সে এটা সবসময় লুকায় রাখে। আরেকটা আমরা কি দেখতে পাই? একটা 2 পয়সা দামের পিস্তল। তাহলে তার পিস্তলের দাম কত টাকা? তার পিস্তলের দাম হচ্ছে মাত্র 2 পয়সা। তারপর কতগুলো শুকনো নাটা ফল। আচ্ছা, এগুলো হচ্ছে তার দিদি কোথা থেকে জানি নিয়ে আসছে। তারপরে এখানে আরও বলা হয়েছে তার কাছে আরও কি কি আছে, আরও কি আছে? খান কত খাপড়ার কুচি। খাপড়ার কুচি মানে কি জানো? খাপড়ার কুচি মানে হচ্ছে কোনো একটা মাটির কলসি বা মাটির হাঁড়ির ভাঙা একটা গোল মতো অংশ, এটাকে বলা হচ্ছে খাপড়ার কুচি।
ঠিক আছে, এগুলা কেন রাখছে? কারণ এগুলো গঙ্গা যমুনা খেলতে টার্গেট হিসেবে অনেক ভালো কাজ করে, অব্যর্থ লক্ষ্য। ওকে, এইগুলো হচ্ছে সব আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেকে থাকতো না এরকম কোনো একটা বাক্স, সেই বাক্সে আমরা এরকম আমাদের অনেক পছন্দের জিনিসগুলো রাখতাম, যেগুলো হয়তো এখন আমরা কখন আমাদের রুম পরিষ্কার করার সময় খুঁজে পাই, এগুলো দেখে আমাদের মনে হয় যে এটা কেন রাখছিলাম। হয়তো আমরা কোনো একটা অনেক স্টিকার বা হয়তো আমরা কোনো একটা কার্ড, আমরা আগে ফ্রেন্ডদেরকে ঈদ কার্ড দিতাম না, তো আমার এরকম আছে যে অনেকগুলো ঈদ কার্ড জমানো আছে। তারপরে হয়তো আমি কোনো একটা ডায়েরি লিখছিলাম, সেই ডায়েরিগুলো হয়তো জমানো আছে। তো আমাদের সবার কিন্তু ছোটোবেলায় এরকম কিছু থাকে যেটা আমাদের কাছে একদম মহামূল্যবান একটা জিনিস মনে হয়। তো অপুর কাছে সেরকম ছিল, তার টিনের বাক্সে এরকম অনেকগুলা খেলনা পিস্তল, খেলনা ঘোড়া, তারপরে এই যে বিভিন্ন ফলের বিচি, এগুলো জমানো ছিল। আমার কাছে থাকতো অনেকগুলো তেঁতুলের বিচি জমায় রাখতাম, কেন জানি অনেক তেঁতুলের বিচি জমাইতাম আমি, সব তেঁতুলের বিচি রেখে দিতাম। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে সে তার মতো খেলতেছে, কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হয়েছে, সেটিও একপাশে পিঁজরা পোলের আসামি। পিঁজরা পোলের আসামি মানে কি? পিঁজরা, এই যে পিঞ্জর থেকে আসছে হচ্ছে এই পিঁজরা পোল, অর্থাৎ একটা জেলের আসামি। এখানে মূলত বোঝানো হয়েছে যে জেলের আসামির মতো, যে আসামিদেরকে যেমন এক সিরিয়ালে দাঁড় করায় রাখে, এই কাঠের ঘোড়াটাকে এরকম আসামির মতো দাঁড় করায় রাখছে। ওকে, তারপরে আর কি আছে এখানে ইম্পর্টেন্ট? দেখো, এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল। তাহলে দুর্গা কোথা থেকে ডাকিল? উঠানের কাঁঠাল তলা হইতে অপুকে ডাক দিল। ঠিক আছে, কোথা হইতে এইমাত্র আসিল, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। আচ্ছা দেখো, অপু কলের পুতুলের মতো তার লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেললো। তাইলে ও কি লুকায় ফেলছে? ওর লক্ষ্মীর চুপড়ির কড়িগুলা লুকায় ফেলছে। ঠিক আছে, তারপরে দুর্গা তাকে ডাক দিল। দুর্গার বয়স কত? দুর্গার বয়স হচ্ছে 10-11 বৎসর। ওকে, তারপর দুর্গা দেখতে কেমন সেটার কথা বলা হয়েছে, যে একটু চাপা গায়ের রং, বাতাসে মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। তাদের দুই ভাই বোনেরই চোখগুলা কি ডাগর ডাগর চোখ। ঠিক আছে, তারপর দুর্গার হাতে একটা নারিকেলের মালা। দুর্গার হাতে কি? দুর্গার হাতে ছিল একটা নারিকেলের মালা। নারিকেলের মালাতে করে কি আছে জানো? সে নারিকেলের মালাতে করে হচ্ছে মানুষের বাগান থেকে কুড়ায় আনা কাঁচা আম নিয়ে আসছে। যে কতগুলি কচি আম কাটা, শুন নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? কারণ মা যদি দেখে তাইলে তো দিবে মায়ের, যে তোরা অন্য মানুষের বাগান থেকে কেন আম আনছিস, তাই না? তো এই জন্য মাকে দেখানো যাবে না, মাকে না দেখায় লুকায় লুকায় খাইতে হবে। তারপর দুর্গা কি বললো? ওকে একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, যে একটু তেল আর নুন দিয়ে আমগুলা মাখায় খাবে। তারপর বলছে এটা কোথায় পেলো? কোথায় পেলো দেখো, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। তাহলে প্রথমে যে আমগুলো আনছে এগুলো কোথায় ছিল? এগুলো পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। ওকে, আচ্ছা, তারপর বলছে তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। এখন তেলের ভাঁড় ছুলে মা কেন মারবে বলো তো? একটা মারতে পারে যে হ্যাঁ তুই না বলে তেল নিলি কেন, কিন্তু এর পরের লাইনে কিন্তু আবার অপু বলছে আমার কাপড় যে বাসি। এটা কেন বলছে তাহলে? যে ওদের একটা কুসংস্কার ছিল যে বাসি কাপড়ে, অর্থাৎ পবিত্র না হয়ে তেলের ভাঁড় ছোঁয়া যাবে না। ঠিক আছে, এই কুসংস্কারটার জন্য বা এই বিশ্বাসটার জন্য যদি সে বাসি কাপড়ে তেলের ভাঁড় ছোঁয় তাহলে তার মা তাকে মাইর দিবে। ঠিক আছে, আচ্ছা, বলছে যা তুই শিগগিরই, মার আসতে এখন অনেক দেরি আছে, তুই এই মুহূর্তে যা। ঠিক আছে, তারপর কি হলো একটু দেখি। তারপরে জাস্ট বলতেছে হ্যাঁ যা তুই সাবধানে নিয়ে আয়, যাতে কোথাও না ফেলিস, তুই তো একটা গাধা। আমরা আমাদের ছোট ভাই বোনদের এমন বলি না যে গাধা, গরু, ছাগল? আমি বলি আসলে একটু একটু। আচ্ছা, তারপর কি বললো? যে একটা লঙ্কা আনতে পারিস, যে একটা লঙ্কাও লাগবে। এখন তেল আর নুন আনাইছে ছোট ভাইকে দিয়ে, তাও শিক্ষা নেই। বড় ভাই বোনগুলো সব এরকম করে, তাই না? ছোট ভাই বোনদের দিয়ে খালি 5-4 মাস খাটায়, আমিও খাটাই যদিও, তাও কাজটা তো ঠিক না, তাই না? বলো, তোমরা কিন্তু খাটাইও না। আচ্ছা, বলছে লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়। তাহলে লঙ্কা কোথায় রাখে? লঙ্কা হচ্ছে তক্তার উপরে রাখা হয়। ওকে, এটা আমরা একটু মনে রাখবো। তারপরে কি বলছে? যে তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো, মানে আরও একবার আনবে। কোত্থেকে? ওই পটলিদের ডোবার ধারের আম গাছটা থেকে, সেখানে অনেক সুন্দর গুটি ধরেছে, সেখান থেকে নিয়ে আসবে। আচ্ছা, হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়। তাহলে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতাকে, হরিহর রায়ের জ্ঞাতি, হরিহর রায়কে জানো? হরিহর রায় হচ্ছেন, আমি কিন্তু শুরুতেই বলছি, অপু দুর্গার বাবা।
অপু দুর্গার বাবা হচ্ছেন হরিহর রায়, ঠিক আছে। আর তার জ্ঞাতি ভ্রাতা হচ্ছেন নীলমণি রায়, তিনি সম্প্রতি গত বছর মারা গিয়েছেন। আর তার স্ত্রী হচ্ছে তার স্ত্রী হচ্ছে তার নিজের বাবার বাসায় আছে। আচ্ছা, তারপরে আর 5 মিনিটের পথ গেলে, অর্থাৎ তাদের বাসার আশেপাশে আর কোনো বাড়ি নাই, আর 5 মিনিটের পথ গেলে তখন আসে কার বাড়ি? তখন আসে হচ্ছে ভুবন মুখুজ্জের বাড়ি। ওকে, এখানে আর কি আছে যে তাদের বাড়ি হচ্ছে অনেকদিন মেরামত করা হয় না। এখানে হচ্ছে তাদের যে বাড়িটা, তাদের বাড়িটার বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পুরা পার্টটায় বাড়ির কি অবস্থা, কোথায় কোথায় মেরামত দরকার, সেটা এখানে বলা হয়েছে। ওকে, তারপরে আসো, খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইলে এবং একটু পরে সর্বজয়া দুগ্গা দুগ্গা বলে ডাকছেন। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের মা ডাকতেছে, কিন্তু তারা তো হচ্ছে তখন তাদের কাঁচা আম গোগ্রাসে গিলছে, তাই তারা হচ্ছে মাকে জবাব দিতে পারছে না। তারপর কি হলো চলো দেখি। যে তারা খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুর্গা হচ্ছে নারিকেলের মারা এক টানে কোথায় ফেললো? ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায় ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়ে দিল। অর্থাৎ সে প্রমাণ লোপাট করার জন্য তার নারিকেলের মালাটা দূরে ছুঁড়ে মারছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সে তার মায়ের কাছে গেছে, তারপর মা এসে আবার তার উপর চিল্লাফাল্লা শুরু করছে যে হ্যাঁ তুই তো কোনো কাজ করিস না, সারাদিন কেন ঘুরে বেড়াস। তারপরে তারা এসে আবার তাদের মায়ের কাছেই বলতেছে যে মা আমাদের খেতে দাও। তাই বলছে রোসো রোসো একটু খালি দাঁড়াও, তোমাদের খালি রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস, তোমরা সারাদিন খালি খাইতে চাও আর আমাকে কাজ করাও, নিজেরা তো কোনো কাজ করো না। তারপর খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। ওকে, তাইলে কি করলো? রান্নাঘরের দাওয়ায় বটি পেতে কি কাটছিল? তিনি শশা কাটতে বসলো, ঠিক আছে। এগুলো এমসিকিউর জন্য আমাদের একটু একটু করে মনে রাখতে হবে। তারপরে আমাদের অপু, আমাদের বোকাশোকা ছোট ভাইটা কি করলো? ছোট ভাইটা মায়ের সামনে বলে দিল যে আমি চিবোতে পারছি না, আম খেয়ে দাঁত, আমাদের একটা টক কিছু খেলে দাঁতটা টকটক হয়ে যায় না, তো তার দাঁত টক হয়ে গেছে, এটা সে তার মায়ের সামনে ফস করে বলে দিছে। তারপর মা তো ঠিকই ধরে ফেলছে যে হ্যাঁ তুই আম কোথায় পাইলি বল, এবার তো ধরা। এখন তখন হচ্ছে একটু আমতা করতেছিল, বলতে গেছে তখন কিভাবে বেঁচে গেছে কারণ তাদের স্বর্ণ গোয়ালিনী তাদের গাই দুইতে চলে আসছে। যে গোয়ালিনীরা কি করে, বা যারা হচ্ছে এরকম গরু দেখাশোনা করে, তাদের কি জানি বলে, ভুলে গেছি, তো তারা এরকম গায়ের দুধটা হচ্ছে গায়ে থেকে বের করে দেয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে দুধ দোয়ানো বা গাই দোয়ানো। তো এই দোয়াইতে চলে আসছে, গাই দুহিতে আসায়, তো তারপর এই জন্য এই কথাটা চাপা পড়ে গেছে। তারপরে সর্বজয়া কি বললো? ও স্বর্ণ মানে কি বলতো? এই স্বর্ণ নামটাকেই কিন্তু তিনি তার মতো করে আঞ্চলিক ভাষায় বলতেছেন যে স্বর্ণ তুই এত দেরিতে আসলে কিভাবে হবে, তাড়াতাড়ি আসতে হবে। ওকে, তারপরে তো মা গেল, তারপরে দুর্গা অপুকে দিল 2-4টা কিল যে তোর তো আর কিছু আমি দিব না, জীবনেও গাধা ছেলে একটা, মায়ের সামনে সব বলে দিচ্ছিস। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো? এখানে কিন্তু তাদের ভাই বোনের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। বলছে আমি আর যখন আনবো তোকে কিন্তু আমি কিচ্ছু দিব না। কি দিবে না? পটলীদের কাকরতলির আম কুড়িয়ে এনে জারাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। তাহলে কোন জায়গার আমের মিষ্টি যেন গুড়? পটলীদের যে কাকুরতলির আম আছে সেটা হচ্ছে খুব মজা, খুব মিষ্টি। বলছে সেইটা তো আমি আর তোকে দিব না, হাবা একটা ছেলে কোথাকার। আচ্ছা, দুপুরের কিছু পরে হরিহর রায় কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। হরিহর রায় হচ্ছে ওদের বাবা, এটা তো আমি তোমাদের আগেই বলছি। তিনি অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করেন, অর্থাৎ গোমস্তা মানে কি, যে জমিদারদের বাড়িতে যে প্রধান কর্মচারী থাকে বা সব কাজের একজন হেড টাইপের থাকেন, তাকে বলা হচ্ছে গোমস্তা। তারপরে এসে বলতেছে যে অপু কোথায়, দুর্গা কোথায়। তখন আবার সর্বজয়া শুরু করলেন যে হ্যাঁ দুর্গা তো বাসায় থাকে না, সারাদিন খালি ঘুরে বেড়ায়। আচ্ছা, তারপর হরিহর খাইতে বসিয়া বললেন আজ 10 ঘড়ায় তাগাদার জন্য গেছিলাম। তাহলে কোথায় গিয়েছিলেন তিনি গিয়েছিলেন 10 ঘড়ায়। ওকে, তারপরে একজন লোক খুব মাতবর, তার 5-6টা গোলা বাড়িতে আমায় দেখে দণ্ডবত করে বললেন। দণ্ডবত মানে হচ্ছে এক ধরনের প্রণাম, হিন্দুরা প্রণাম করেন, এক ধরনের প্রণামকে বলা হচ্ছে দণ্ডবত প্রণাম।
সেই দণ্ডবত প্রণাম করে তিনি হরিহর রায়কে খুব সম্মান দিয়ে বললেন যে তাদের বাড়িতে মন্তর নিবে মানে হচ্ছে তাদের বাড়িতে এক ধরনের পূজা করাবে, ঠিক আছে। আর হরিহর রায়রা হচ্ছে ব্রাহ্মণ, তারা হচ্ছে এই পূজা অর্চনার কাজ করে থাকতেন, তাই হচ্ছে তাকে বলছেন যে তাকে দিয়ে পূজা করাবেন। তো পূজা যখন করবে, পণ্ডিতরা যখন পূজা করে, পণ্ডিতরা তো টাকা পায়, ব্রাহ্মণরা তো টাকা পায়, তো সেই জন্য সর্বজয়া খুব খুশি হয়ে গেছে যে হ্যাঁ তাহলে তুমি তাদের পূজা করে দাও, তাহলে তাদের মন্তর দাও। তারপর জিজ্ঞাসা করছে যে তারা হচ্ছে কোন বংশের, কোন জাতে। হিন্দুদের কিন্তু এই জাতভেদটা অনেক মেজর একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তাদের সমাজে। তারপরে কি বললো হরিহর রায়, বললো তারা হচ্ছে সদগোপ। এখানে একটু ভুল আছে, সঙ্গোপ না, হবে কি, হবে হচ্ছে সদগোপ। সদগোপ হচ্ছে একটা নিচু জাত, ঠিক আছে। আর তারা তো ব্রাহ্মণ, তো ব্রাহ্মণরা সদগোপদের মন্ত্র দিবে। এখানে একটু তাদের সমাজে এই জিনিসটাকে ভালো চোখে দেখবে না, বা এটা হচ্ছে ঠিক না তাদের ধর্ম অনুযায়ী। তারপর কি জানি নাম, সর্বজয়া বললো যে হোক সদগোপ হোক, তাও তুমি হচ্ছে তাদেরকে মন্ত্র দাও। এটা কেন বললো? দেখো এমনিতে কিন্তু আমরা কি দেখছি যে, তোমরা কি বিলাসী গল্পটা পড়ছো? বিলাসী কি এসএসসিতে আছে? আচ্ছা যাই হোক, তো হিন্দুদের সমাজে এই জাতভেদ ব্যাপারটা এতই তাদের কাছে বড় একটা বিষয় যে এটার জন্য তারা একদম মানুষ খুন করে ফেলতে রাজি আছে, এই রকম ধরনের অনেকের মেন্টালিটি থাকে। কিন্তু এখানে কেন তিনি বলছেন একজন ব্রাহ্মণ হয়েও যাতে একজন সদগোপকে মন্ত্র দেয়? কারণ তাদের যে অভাবের সংসার, তাদের মানে অভাবের চিত্রটা এখন আমাদের দেখতে পাবো, তাদের এই অভাবের চিত্রটা ফুটিয়ে তোলার জন্যেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে এরকম করে ফুটিয়ে তুলেছেন যে তারা নিজেরা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সদগোপকে মন্ত্র দিতে চাচ্ছেন। কেন? কারণ তাতে তারা টাকা পাবেন। হ্যাঁ, এখন তাদের অভাব কীরকম, অভাবটা এখানে আমরা দেখব যে দেখো সদগোপ হইলেও দিয়ে দাও, এই কষ্ট যাচ্ছে এই রায়বাড়ির 8 টাকা ভরসা। রায়বাড়ি মানে কোন বাড়ি? যে বাড়িতে তিনি হচ্ছে গোমস্তার কাজ করেন, ওখান থেকে 8 টাকা বেতন পান, সেই 8 টাকায় ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়, ঠিক মতো তাও দেয় না, 2-3 মাস পরে পরে দেয়। তারপর কাল ঘাটের পথে আমি বক্সটা আনতে ভুলে গেছি, দাঁড়াও। কাল ঘাটের পথে শেষ ঠাকুরুন বললে, শেষ ঠাকুরের থেকে তিনি টাকা ধার নিয়েছিল। হ্যাঁ, তাই শেষ ঠাকুরুন তাকে আবার ডেকে বলতেছে যে হ্যাঁ আমি তো বন্ধক ছাড়া টাকা ধার দিই না, কিন্তু তোমাকে আমি টাকা ধার দিচ্ছি, তুমি 5 মাস হয়ে গেছে আমার টাকা ফেরত দিচ্ছ না। তারপরে আরেকজন কে ছিঁড়ে খাচ্ছে? রাধা বোষ্টমের বউ, তার থেকেও তাহলে তারা টাকা ধার নিছে, সেও তাদেরকে ছিঁড়ে খাচ্ছে। তাহলে কার কাছ থেকে টাকা ধার নিছে? শেষ ঠাকুরুন আর রাধা বোষ্টমের বউ, ঠিক আছে। তারপর কি বলছে? ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে বেড়ায়। এখানে কি প্রকাশ পাইছে বলতে? এখানে কিন্তু এটাই প্রকাশ পাইছে যে এই যে দুর্গা অপু ওদের যতই অভাব থাকুক সংসারে, এসব অভাব বা এইসব দুঃখ কিন্তু কোনো কিছুই তাদের স্পর্শ করে না। তারা কিন্তু তাদের শৈশবের আনন্দময় জীবনটাই উপভোগ করছে, ঠিক আছে। যে আরেকটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, তাই ওই যে লোকটা, সেই লোকটাই হচ্ছে হরিহর রায়কে বলতেছিল যে আমাদের গ্রামে তো কোনো ব্রাহ্মণ নাই, আপনি যদি আমাদের গ্রামে এসে বাস করেন তাহলে আমাদের তো খুব ভালো হয়, আমাদের খুব শখ যে আমরা গ্রামে একজন ব্রাহ্মণ বাস করাবো। তো এটা শুনে তো সর্বজয়া খুব খুশি হয়ে গেছে যে হ্যাঁ তারা আমাদেরকে যদি একটা থাকার জায়গা দেয়, আমাদের যদি জমি দেয়, তাহলে আমরা যাই, সমস্যা কি, এখানে থেকে লাভ কি, তুমি রাজি হইলা না কেন? তারপরে হরিহর কি বললো যে হ্যাঁ রাজি হইতে বললেই কি আমি রাজি হয়ে যাব নাকি? তারা তো ভাববে যে আমার কোনো দাম নাই, এরকম যে একটা দাম রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি ভেবে দেখছি, মনে হয় কি আমাদের একটা কিছু এসে বললে, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, মানে একবারেই বলে ফেললে তো একদম ভাববে যে আমরা মানে আমাদের কোনো দাম নেই, আমাদের কেউ কিছু বললে আমরা রাজি হয়ে যাই, তাই একটু দাম দেখানোর জন্য বললেন। আচ্ছা ভেবে দেখি, আমি একটু পরামর্শ করে দেখি কি করা যায়। আচ্ছা, যে ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে। আচ্ছা, তারপর বলছে যে দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সাথে পরামর্শ করে। তাহলে কার সাথে পরামর্শ করবে? মজুমদার মহাশয়ের সাথে পরামর্শ করবে, ঠিক আছে। আচ্ছা, এমন সময় আবার দুর্গা চলে এসে পা টিপে টিপে এসে রোয়াকে উঠছে। হ্যাঁ, তারপর দুর্গা এসে কি করলো? দুর্গা এসে আবার কাঁঠাল তলায় দাঁড়ালো। উফ কি যে। আচ্ছা, তারপর দুর্গা আসলো। দুর্গা আসার পরে তার এই যে দেখো রৌদ্রে বেড়ায় তার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। তারপর সে ভাবছে যে সে হচ্ছে একটু চুপি চুপি এসে বাসার মধ্যে ঘুমাবে, কিন্তু মায়ের সামনে যাবে না। যদি মায়ের সামনে যায় তখন তো আবার মা চিল্লাবে। তারপরে সে এসে এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকায়। তারপরে তার আঁচল থেকে কয়েকটা শুকনো রড়া ফলের বিচি মানে কি, সে কয়েকটা এরকম বিচি কালেক্ট করছে। সেই বিচিগুলা মানে
এগুলো কিন্তু কোনো অর্থ নাই, তাই না? ফুলের বিচি ফলের বিচি কেন তারা এভাবে সংগ্রহ করবে? এটাই কিন্তু তাদের যে প্রকৃতির সাথে তাদের সম্পর্কটা বা তাদের যে শিশু মনের যে আনন্দটা, এটাই কিন্তু প্রকাশ পাইছে। যে ছোট ছোট জিনিস যেগুলো হয়তো বড়দের কাছে কোনো অর্থই নাই তাদের, যে এগুলা কেন, এটা লাভটা কি? কিন্তু ছোটরা কিন্তু সবকিছুতে লাভ খুঁজতে যায় না, ছোটরা কিন্তু একটা যে কোনো কিছু থেকে কিন্তু একটা নির্মল নির্ভেজাল আনন্দ পায়, তাই না? সেই ব্যাপারটাই কিন্তু আমরা আমাদের অপু আর দুর্গার মধ্যে দেখতে পাই। তারপর সে তার বিচিগুলো গুনতেছে, কয়টা হয়েছে? 26টা বিচি হয়েছে। হ্যাঁ, তারপরে আবার সে এইগুলা হাতে দিয়ে এমনি করে ধরে ধরে এটা দিয়ে খেলা শুরু করছে আর হিসাব করতেছে যে আচ্ছা এতগুলো আমার কাছে রাখবো, এতগুলো অপুকে দিব, মানে তারা ভাই বোনেরা কিভাবে একসাথে খেলবে, তার ভাইয়ের সাথে কিভাবে ভাগ করবে, এইসব হিসাব করছে। ঠিক আছে, তারপর সেই যে সব তার মাথার মধ্যে ক্যালকুলেশন চলতেছে যে আল্লাহ কি সুন্দর সুন্দর বিচি, ভাগ্যিস আগে গেছি, নাইলে তো ওদের রাঙি গাড়িটা একেবারে রাক্ষস। কে রাক্ষস? ওদের রাঙি গায়ে রাক্ষস। আর রড়া ফলের বিচিগুলো কোথায় পাইছিল, এটা কি দেওয়া আছে এখানে? আজই পড়েছে, আচ্ছা সেটা মনে হয় এখানে দেওয়া নাই। ঠিক আছে, তারপরে কি করলো, সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাড়ির বাহির হইয়া গেল। অর্থাৎ সে একটু বাসায় আসছে, চুপি চুপি ঢুকছে, ভাবছে একটু ঘুমাবে, তাও ঘুমায় নাই। তারপরে বৈশা বৈশা তার বিচি গুনছে, তারপরে আবার সে উঠে নাচতে নাচতে বাসা থেকে বের হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, এই যে দুর্গা যে কিরকম চঞ্চল, যে দুর্গা বাসায় স্থির হয়ে থাকতে পারে না। হ্যাঁ, দুর্গা প্রকৃতি শুধু তাকে টানে, যে সে কখন প্রকৃতির কাছে ফিরে যাবে, এইটাই কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে আমাদের এখান থেকে সৃজনশীল কি কি আসতে পারে? সৃজনশীলে আমরা এখানে কি কি বিষয় ফুটে উঠছে বলো তো? সর্বজয়ার মাতৃত্ব, এগুলো কিন্তু আমাদের সবই বলে দিছে অলরেডি। তারপরে হচ্ছে তাদের যে গ্রামীণ জীবনের স্বরূপটা, যে অপু দুর্গার জীবনটা কেমন, বা তাদের মা বাবার যে অভাবের দিকটা, এই ব্যাপারগুলো কিন্তু ফুটে উঠছে। তারপর গ্রামীণ জীবন, কিশোর মনের আনন্দ, ভাই বোনের সম্পর্ক, তারপর কি যে অভাবের সংসার, অভাব, এই ব্যাপারগুলো কিন্তু ফুটে উঠছে। তাহলে এই যে কোনো একটা ব্যাপার নিয়ে আমাদের উদ্দীপকে কোনো একটা হয়তো কবিতা বা কোনো একটা লেখা অংশ থাকবে, সেটার সাথে আমাদের সাদৃশ্য কি বৈসাদৃশ্য কি সেটা আমাদের বের করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম লাইনে এক লাইনে একদম মূল সাদৃশ্য বা মূল বৈসাদৃশ্য কি সেটা বলবো, এরপরে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আমাদের যে কোনো একটা লাইনের ব্যাখ্যা জানতে চাইতে পারে। তো আমি তো তোমাদেরকে পুরাটা গল্প মোটামুটি পড়েই দিলাম যে আমাদের কোন লাইনে কি বোঝানো হয়েছে, কি প্রকাশ পাইছে। তো এগুলা থেকে কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্নটা আসবে, এই জন্যই কিন্তু আমি তোমাদের জন্য এত ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের যে উদ্দীপক থাকবে, আমাদের জিজ্ঞাসা করবে যে আমাদের উদ্দীপকটা আমাদের গল্পের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে নাকি করে না। অনেক ক্ষেত্রে কিন্তু মানে এখানে গল্পটাতে তো অনেক কিছু আছে, তাই না? অনেকগুলো দিক আমরা দেখতে পাই, কি কি দিক দেখতে পাই সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিছি। তো এই দিকগুলা, সবগুলা দিক তো একটা উদ্দীপকে কোনোদিন ফুটে উঠবে না, তাই না? তো কোন দিকগুলা সাদৃশ্য সেটা তো আমরা বুঝেই ফেলবো, তাইলে কোন দিকগুলো প্রকাশ পায় না সেটাও আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে ঘ নাম্বারে আমরা এগুলো আসলে সেটাই লিখে দেবো। এখন আমরা একটু কয়েকটা সৃজনশীলের এক্সাম্পল যদি দেখি। আচ্ছা, যে একটা ছেলে, সে হচ্ছে খুব চঞ্চল, ওয়াও, সে তো একদম আমাদের দুর্গার মতোই, যে সারাদিন ঘুরে বেড়ায়। আর তার মা সালেহা হচ্ছে অন্যের বাড়িতে কাজ করে, আর সে খুব একদম অভাবের একটা সংসার। গরাদ মানে কি? গরাদ মানে জানো তোমরা? গরাদ মানে হচ্ছে জানালার যে শিক থাকে না, সেটাকে বলা হচ্ছে গরাদ। এগুলো তোমরা শব্দার্থটা পড়লেই জানবা। ঠিক আছে, হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে। এটা কেন বলছিল বলো তো? এটা বলছিল ওই যে যখন হচ্ছে মায়ের সামনে বলে দিছে যে আম খেয়ে দাঁত টকে গিয়েছে, তখন হচ্ছে দুর্গা অপুকে ধরে দিছে দুমদুম কিল। এটা কিন্তু ওই জন্য বলছে যে সে ভুল করে মায়ের সামনে আম খাওয়ার কথা বলে ফেলায়, দুর্গা অপুকে এই কথা বলে। আমরা প্রথম লাইনে এটা লিখবো। ঠিক আছে, প্রথম লাইনে কীভাবে লিখবো, যে এই লাইনটা লিখবো ফার্স্টে, হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে, কথাটি দুর্গা অপুর উদ্দেশ্যে আম খাওয়ার কথা মায়ের সামনে বলে ফেলার কারণে বলেছিল। এইভাবে করে আমরা ফার্স্ট লাইনেই মেন আনসারটা লিখে দিব, তারপরে ওইটাকে ব্যাখ্যা করব। ঠিক আছে, উদ্দীপকে রহিমের আচরণে আমাটি ভেপুর গল্পের যে দিকটি ছায়াপাত করে, কোন দিকটা ছায়াপাত করে বলো তো? এখানে কিন্তু সে মূলত দুর্গার চরিত্রের একটা প্রতিফলন আমরা দেখতে পাই। আর তার যে এই যে প্রকৃতির সাথে সম্পর্ক এবং তার যে চঞ্চলতা বা শিশু মনের আনন্দ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা, এই দিকগুলার কিন্তু ছায়াপাত এই উদ্দীপকে ঘটেছে। উদ্দীপকে সালেহা বেগম ও আমাটির ভেপু গল্পের সর্বজয়ার উদ্বিগ্নতার কারণ একই।
হ্যাঁ, উদ্বিগ্নতার কারণ কিন্তু একই, কারণ হচ্ছে সর্বজয়াও কিন্তু তার সংসারের অভাব নিয়ে, যে তার বাচ্চাদেরকে সে ঠিক করে খেতে দিতে পারছে না, বাচ্চাদের ঠিক করে কাপড় দিতে পারছে না, এইসব নিয়ে চিন্তিত। আমাদের সালেহাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়েই চিন্তিত। তাইলে কিন্তু আমরা বলতে পারি যে তাদের উদ্বিগ্নতার স্বরূপ একই, কথাটা যথার্থ। ওকে, আচ্ছা, এখানে আরও 2-3টা সৃজনশীল দেওয়া আছে, একটু যদি দেখি আমরা। এখন খালি গ ঘ দেখব। উদ্দীপকে মূলত এরকমই দুর্গার মতোই একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, খুব চঞ্চল, আর হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আর এই ছোটোখাটো জিনিসগুলো কালেক্ট করে। তাহলে উদ্দীপকের ছেলের সাথে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে বলো তো? দুর্গার সাদৃশ্য রয়েছে, একদম সহজ। আচ্ছা, উদ্দীপকের বর্ণিত ভাববস্তু শিশু কিশোর মনের আনন্দেরই বহিঃপ্রকাশ। মন্তব্যটি আমাটি ভেপু গল্পের আলোকে বিশ্লেষণ করো। তাইলে কি বলছে যে এই যে এখানে যে বর্ণনা দেওয়া আছে এটা হচ্ছে শিশু কিশোর মনের আনন্দের বহিঃপ্রকাশ, এইটা আমাটি ভেপুর গল্পের আলোকে বিশ্লেষণ করো। এটা যে আনন্দের বহিঃপ্রকাশ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? আর আমাটি ভেপুতে এগুলো আমরা কার মধ্যে দেখতে পাই? আমরা এটা দেখতে পাই দুর্গার মধ্যে এবং কিছুটা অপুর মধ্যেও। তাহলে আমরা বলবো যে হ্যাঁ, যে এই লাইনটা লিখে বলবো যে মন্তব্যটি যথার্থ, কেননা আমরা আমাদের আমাটির ভেপু গল্পেও এই ধরনেরই শিশু মনের আনন্দের বহিঃপ্রকাশ দেখতে পাই, যেটা আমরা উদ্দীপকেও দেখতে পাই। তারপর আমরা উদ্দীপকে কি আছে সেটা ব্যাখ্যা করব, আমাটির ভেপু গল্পে আমরা কি পড়েছি সেটা ব্যাখ্যা করব, তাহলে কিন্তু আমাদের আনসারটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এখানে আরও একটা সৃজনশীল দেওয়া আছে, আমার মনে হয় এটা তোমরা নিজেরাই পারবা, এটা তোমরা নিজেরাই পারবা, তাই আমি আর এটা তোমাদের বলে দিলাম না। ঠিক আছে, সব আনসার চলে আসতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা এমসিকিউ দেখি। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল, কোন জায়গা বলো তো? এখন আমরা ধামধুম এমসিকিউ করে শেষ করে ফেলবো। ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ আছে। এখন তোমরা বুঝবা যে এই গল্পটা থেকে কতগুলো এমসিকিউ আসার মতো আছে, সব কিন্তু আমাদের বোর্ডের এমসিকিউ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। কোথেকে ডাকছিল? কাঁঠালতলা থেকে কিন্তু ডাকছিল। আচ্ছা, তেলের ভার চুলে কেন মারবে বলো তো? কুসংস্কারের জন্য, তাই না? এটা কিন্তু আমি তোমাদের বলেই দিছি। ওকে, তাহলে আনসার কি হবে? কুসংস্কার। রিপন ও রুমা দুই ভাই বোন, বয়সের পার্থক্য 4 বছর। আচ্ছা, তারা একজন আরেকজনের সাথে মারামারি করে। আর ওকে, উদ্দীপকটি আমাটির ভেপুর কোন দিকে প্রতিফলিত করেছে? একদম সহজ, তাই না? ভাই বোনের সম্পর্ক। ওমা, মায়ের চিন্তা কেন হবে? ও, আমি মনে হয় লাস্ট পর্যন্ত পড়ি নাই। ও আচ্ছা, এই নিয়ে ওদের মাকে নানা ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। দেখছো, উদ্দীপক ভালো করে না পড়ে তাড়াহুড়া করলে কি হয় দেখছো? তোমরা কিন্তু তাড়াহুড়া করবা না। আমি তাড়াহুড়া করতে গেছিলাম, তাই কিন্তু একটা ভুল হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সময় এক্সাম হলেও এটা করি, যে আমরা চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে ফেলতে, এই জন্য তাড়াহুড়া করে একটুখানি পড়ে ঠাস করে দাগাই দিই। এটা কিন্তু করা যাবে না। পুরাটা এমসিকিউর উদ্দীপক পড়তে হবে এবং সৃজনশীল, মানে সবটা উদ্দীপক পড়তে হবে এবং প্রশ্নটাও কিন্তু পুরাটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাইলে এখানে মায়ের চিন্তা ফুটে উঠছে। আচ্ছা, উদ্দীপকের ভাবনা আমাটির ভেপু গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? কোনটার সাথে সাদৃশ্যপূর্ণ বলতো? নারকেলের মালাটা আমায় দে না। এই দেখো কি, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। সতর্কতা মিশ্রিত কেন? কারণ হচ্ছে সে মাকে ভয় পাচ্ছে যে মা শুনে না ফেলে, বা আস্তে আস্তে বলতে হবে। তাইলে কিন্তু এখানে এই যে মায়ের যে মাকে যে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়, এই জন্য তো তার মা তাদের বকাঝকা করে, তাই না? এই জন্য তারা একটু মাকে ভয় পাবে, মায়ের থেকে একটু সাবধানে থাকবে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এখানে আনসার কি হবে? কোনটার সাথে? যে একটু সতর্কতা মিশ্রিত। বাকিগুলো তো হবে না, কারণ বাকিগুলো একদম নর্মাল কোনো একটা স্টেটমেন্ট, যে হাতে একটা নারকেলের মালা, এটাও কোনোভাবে মিলে না। একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাবো, এটাও কিন্তু মিলে না। তাহলে কোনটা একটু হলেও মিলে? তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। ওকে, আচ্ছা, গল্পের অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো? কোন জিনিসটা লুকায় ফেললো বলো তো? যেটাও লুকায় লুকায় নিছিল সেটাই কিন্তু সে লুকায় ফেলছে। কোন জিনিসটা সেটা হচ্ছে চুপড়ির কড়ি। আচ্ছা, দুর্গা সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? এখানে কি প্রকাশ পেয়েছে বলতে? এখানে কিন্তু একটু ভয় প্রকাশ পেয়েছে, তাই না? এখানে ভিকতা লেখা, এটা হবে হচ্ছে ভীরুতা। ঠিক আছে, এখানে তার একটা ভয় প্রকাশ পাইছে। তেলের ভার চুলে মা কেন মারবে বলো তো? মা কুসংস্কারের জন্য মারবে। আমাটির ভেপু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? সমাপ্তিতে কি ছিল বলো তো? যে দুর্গা একটু ঘরে আসছে, আয়েশা হচ্ছে কি জানি তার রড়া ফলের বিচি টিচি গুনছে, গুনে তারপরে আবার নাচতে নাচতে বেরোয় গেছে। তাহলে কি প্রকাশ পাইছে? প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণটা প্রকাশ পেয়েছে। আমাটির ভেপু গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা জাগায়? কিসের অনুপ্রেরণা জাগায় বলতো? আমরা কিন্তু তাদের সাথে প্রকৃতির একটা সম্পর্ক দেখতে পাই, তাই না? তাহলে তাদের প্রকৃতিমুখী হওয়ার অনুপ্রেরণা যোগায়। অপু কলের পুতুলের মতো, বলের পুতুল হবে না। কোন জিনিসগুলো লুকিয়ে ফেলে? এটা তো আমরা আগেও পড়ছি, লক্ষ্মীর চুপড়ির কড়ি।
বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন? তাৎক্ষণিক কেন রাজি হয় নাই? আত্মসম্মান বোধের কারণে, যে হ্যাঁ আমি যদি এখনই হ্যাঁ বলে দিই তাহলে তো আমাকে হালকা ভাববে, তাহলে তো আমার দামটা বুঝবে না। তাহলে আনসার কি হবে? আত্মসম্মান বোধের কারণে। আর হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন? কারণ তাদের কিন্তু অনেক পাওনাদার আছে। এই যে আমরা কাকে আগে দেখছি, শেষ ঠাকুরুন, তারপরে কে জানি আরও ছিল, রাধা বোষ্টমের বউ, তো তারা কিন্তু অনেক পাওনাদার আছে। তো তারা যদি তাদের পাওনাদারদের টাকা না দিয়ে গ্রাম ছেড়ে চলে যায়, পাওনাদাররা তো এসে দিবেনই মায়ের। তাহলে অনেক দেনা আছে বলে গ্রাম ছাড়া সহজ নয়। আচ্ছা, এরপর দেখো, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন বলো তো? তিনি এটা কখন বলতেছিলেন? ওই যে তাকে যে একজন পাশের গ্রামের লোক বলছে হ্যাঁ আপনি আমাদের বাড়ি চলে আসেন, মানে আমাদের গ্রামে চলে আসেন, কারণ তার কাছে অনেক টাকা পয়সা আছে, তার কাছে ধানের জমি আছে। তাহলে কিন্তু তারপর কি বলছে? ভদ্রলোকেরই হয়েছে হাভাত জোভাত, অর্থাৎ যারা চাষা, যারা কৃষিকাজ করে তাদের কাছে অর্থ সম্পদ আছে, আর আমার মতো শিক্ষিত লোকদের কাছে অর্থ সম্পদ নাই। তাহলে কি প্রকাশ পাইছে এখানে? কিন্তু তার আক্ষেপ বা দুঃখ প্রকাশ পাইছে, তাই না? তাহলে তার আক্ষেপ বা আফসোস প্রকাশ পেয়েছে। হরিহরের বাড়িটা অনেক দিন মেরামত হয় নাই, ফলে সামনের দিকে রোয়াক ভাঙা, এগুলো কিন্তু আমাদের বইয়ে বর্ণনাগুলো দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে এখানে আনসার হবে 3টাই। আমরা একটু দেখে নিব অপশনগুলো, অ্যান্ড বইয়ে কি লেখা ছিল ওগুলো কিন্তু আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তাহলে মৌমাছির সঙ্গে কার মিল আছে বলো তো? কে এরকম ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই? কার দাঁড়ানোর সময় নাই বলো তো? আমাদের দুর্গার কিন্তু দাঁড়াবার সময় নাই। সে সারাক্ষণ খালি কোন বনে কোন ফুলে কোন মধু আছে সেটা দেখার জন্য সে ছুটে বেড়াচ্ছে। আচ্ছা, উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে তা কি বলতো? চঞ্চলতা এবং দুরন্তপনা, তাই না? তাহলে আনসার হবে এ 1 ও 2। আমাটির ভেপু গল্পে কি ফুটে ওঠে? গল্পে প্রকৃতির বৈচিত্র্য, না শুধু প্রকৃতির কথা তো বলা হয় নাই, সামাজিক জীবন তা বলা হয় নাই। কি বলা হয়েছে বলতো? প্রকৃতির সাথে জীবনের মিল, অর্থাৎ প্রকৃতির সাথে তাদের যে সম্পর্ক, এটা কিন্তু আমাটির ভেপু গল্পে প্রকাশ পেয়েছে। কই চলে যাচ্ছি? কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি, এটা কিন্তু ওই যে অপু যখন দুর্গা যখন অপুকে বকা দিচ্ছিল তখন বলতে, হ্যাঁ আমি তোকে আর আম দিব না, ওই পটলীদের কাকুরতলির ওখানে অনেক আম হয়েছে, সেগুলো অনেক মিষ্টি, সেগুলো তো আমি তোকে আর দিব না। আচ্ছা, কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? ওই যে শেষ ঠাকুরন এসে বলছে না সর্বজয়াকে, যে হ্যাঁ সর্বজয়া আমি তো বন্ধক ছাড়া কাউকে টাকা ধার দিই না, তুমি অনেক করে বলছো তাই দিছি। তাহলে কার কথায় বলতো? শেষ ঠাকুরনের কথায়। আমাটির গল্পের মূল সুর কি বলতো? মূল সুর কিন্তু চিরায়ত শৈশব। এখানে মূলত তিনি কি প্রকাশ করেছেন, মূলত কি ফুটিয়ে তুলেছেন? তাদের যে শৈশবটা, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আনসার কি হবে? আনসার হবে চিরায়ত শৈশব। তিনি কি এড়িয়ে গেছেন বলতো? তিনি অপু দুর্গা দুরন্তপনাতে এড়িয়ে যান নাই, প্রকৃতি ও মানুষের জীবনও আমরা দেখতে পাই। ফলাদি গ্রহণের আনন্দ তো আমরা পুরা গল্পেই দেখতে পাই। ওদেরটা দেখে আমার মনে হয় ওয়াও, ফল খাইতে এত মজা। আমার নিজের কাছে ফল খাইতে এত মজা লাগে না, কিন্তু এই গল্পটা পড়লে আমার কাছে মনে হয় ওয়াও, ফল না জানি কত মজার একটা জিনিস। তাহলে কি দেখতে পাই না আমরা? শৈশবে দারিদ্র্যের কষ্ট। এমনিতে দারিদ্র্যের কষ্ট আমরা দেখতে পাই, বাট শৈশবে দারিদ্র্যের কষ্ট, অর্থাৎ দুর্গা এবং অপুকে কিন্তু সেই কষ্টটা স্পর্শ করছে না, তাই না? তারা কিন্তু তাদের জীবনের আনন্দেই আছে। তাইলে কোনটা হবে? শৈশবে দারিদ্র্যের কষ্ট। আচ্ছা, হরিহর রায় জ্ঞাতিভ্রাতা কে বলতো? হরিহর রায় জ্ঞাতিভ্রাতা ছিল নীলমণি রায়। আচ্ছা, হরিহরের ঘরের দৌড় জানালার কপাট কিসের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা ছিল? কিসের দড়ি দিয়ে বাঁধা ছিল তোমাদের কি মনে আছে? নারকেলের দড়ি দিয়ে বাঁধা ছিল। আচ্ছা, সুনিতার অভাবের সংসার, এঘর ওঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা ধার এনে কোনো রকমে জোড়াতালি দিয়ে সংসার চালাচ্ছে। এখন পাওনাদারেরা তাগাদা দিচ্ছে, তার মন চায় সে একদিকে বেরিয়ে যায়। তাহলে কার সাথে মিল? খুবই সহজ, সর্বজয়ার সাথে মিল। আচ্ছা, আমাটির ভেপু গল্পের প্রকাশিত দিক কি কি? দারিদ্র্যের চিত্র, পারিবারিক অশান্তি, পারিবারিক দ্বন্দ্ব কোনোটাই কিন্তু হবে না, কারণ আমরা কিন্তু তাদের মধ্যে তেমন কোনো নিজেদের মধ্যে পারিবারিক অশান্তি কিন্তু দেখতে পাই না। তাহলে কি হবে? 1 নাম্বার, দারিদ্র্যের চিত্র ফুটে উঠেছে। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এখানে কার স্বরের কথা বলা হয়েছে? কিন্তু দুর্গার স্বরের, অপুর স্বর। এটা অপুর স্বর ছিল? আমার তো মনে নেই, তাহলে মনে হয় অপুর স্বরই হবে, সম্ভবত অপুর স্বরে ছিল। এটা একটু বইয়ে দেখে নিও তোমরা, ঠিক আছে? আমি ভুলে গেছি কোন লাইন থেকে এটা বলছে। আচ্ছা, চিরন্তন মাতৃরূপের প্রকাশ ঘটেছে কোন উক্তিতে? কোন উক্তিতে বলো তো? ফের দেখো না এই জ্বরে পড়লো বলে, অর্থাৎ তিনি কিন্তু দুর্গাকে বকাবকি করছিলেন, বকাবকি করতে করতেই বলে যে এই আবার ওর জ্বর হবে, যে তিনি যতই বকা দিক বা যতই তাকে তিরস্কার করুক,
তার যে মাতৃ হৃদয় সেখানে কিন্তু দুর্গার জন্য একটা দুশ্চিন্তা আছে, দুর্গার জন্য একটা ভালোবাসা আছে, এটাই কিন্তু তার চিরন্তন মাতৃরূপের প্রকাশ। সেইটা থেকে কিন্তু বলেছেন যে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে। আচ্ছা, রায়বাড়িতে হরিহরের বেতন কত টাকা ছিল? 8 টাকা ছিল, এটা কিন্তু আমরা দেখছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? কোন উপন্যাস জানো? পথের পাঁচালী, এই উপন্যাসটার জন্য। এটা অনেক সুন্দর একটা উপন্যাস, তোমরা পারলে পড়ে ফেলো, তোমাদের কার কাছে যদি বইটা থাকে। আমার কাছে বইটা আছে, আমি পড়েছি, খুবই সুন্দর। আচ্ছা, এখানে কার কথা বলছে একটু পড়ো তোমরা উদ্দীপকটা, আমার রিডিং পড়তে আলসামি লাগতেছে, আমি পড়বো না। কোনটিতে দুর্গার মিল আছে বলো তো? দুরন্তপনায় মিল আছে, তাই না? ছেলেটাও দুরন্ত, দুর্গাও দুরন্ত। ওকে, উদ্দীপক আমাটির ভেপু গল্পে কি কি ফুটে ওঠে? সোনালী শৈশব স্মৃতি, ভবঘুরে জীবনচিত্র, কৈশোরের চঞ্চলতা, তিনটাই হবে তাহলে এখানে। শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে কলসে ভরা সেই টাটকা স্বাদের এসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে। উদ্দীপকের কোন চরিত্রকে ইঙ্গিত করে? যত লাফালাফি দেখবা চরিত্র সবাই হচ্ছে দুর্গা, ঠিক আছে? দুর্গাই হচ্ছে একমাত্র লাফায়। কোন দিকটি প্রতিফলিত হয়েছে বলো তো? এখানে কিসের কথা বলা হয়েছে? কিন্তু একটা খেজুর গাছের কলসে ভরা যে শীতের সকালের যে আনন্দ, তাহলে এখানে কি প্রকাশ পাবে? প্রকৃতি ঘনিষ্ঠতা প্রকাশ পাবে। চিরায়ত শৈশব এখানে হবে না, ঠিক আছে? প্রকৃতি ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে। অপুর মায়ের নাম কি? তোমরাই বলো অপুর মায়ের নাম কি, না হলে অপুকে জিজ্ঞেস করো, আমি আর বলবো না। মুরগি না মুরগি না, দুর্গা। হায় আল্লাহ, মুরগি বানাই দিচ্ছে দুর্গাকে। অপু কোথায় অবস্থান করছিল বলো তো? অপু কিন্তু বারান্দায় অবস্থান করছিল। আর দুর্গা কোত্থেকে ডাকতেছিল তাকে? তাকে ডাকতেছিল কাঁঠালতলা থেকে, ঠিক আছে? আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, এটা তো আগেও আমরা একবার পড়ে ফেলছি। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা ছিল মনে আছে তোমাদের? 2 পয়সা নাইলে 4 পয়সা, মনে হয় 2 পয়সাই ছিল, দেখি তো হয় নাকি। ইয়েস, আমি 1 নাম্বার পেয়ে গেছি। আচ্ছা, জয়গুণের সংসারে নিত্য আগুন, নুন আনতে পান্তা ফুরায়। উদ্দীপকের জয়গুণ সংসার চিত্র আমাটির ভেপু গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে? যে এখানে কিন্তু তার যে সংসারের অভাব, সেই সংসারের অভাবটা প্রকাশ পেয়েছে, তাই না? তাহলে এইখানের কোনটা অভাবকে প্রকাশ করে? আর এদিকে রাজ্যের দেনা, এটা হবে না, দেনার কথাটা হবে, ঠিক আছে? গনি মিয়া একজন দরিদ্র কৃষক, নিজের জমি নেই বলে অন্যের জমিতে চাষ করে। তার দুঃখে কষ্টে অভাব দেখে স্থানীয় চেয়ারম্যান ভোলা মিয়া তাকে চামড়া শিল্পের কাজ করতে বলে এবং থাকা খাওয়া সহ মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রস্তাব দেয়। উদ্দীপকের গনি মিয়ার সাথে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? গনি মিয়া কিন্তু হচ্ছে দরিদ্র লোকটা, তাই না? তাহলে এখানে কে দরিদ্র? এখানে কিন্তু আমাদের হরিহর রায়, অর্থাৎ অপুর বাবা কিন্তু দরিদ্র। হ্যাঁ, 10 ঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সাথে পরামর্শ করতে চাইছিল মনে আছে? তিনি কিন্তু বলেছিলেন যে আমি একটু মজুমদার মহাশয়ের সাথে পরামর্শ করি, তারপর আমি আপনাকে জানাবো। তাহলে কে? মজুমদার মহাশয়। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ? কোনটা গল্পগ্রন্থ? এটা কিন্তু আমাদের কবি পরিচিতিটা থেকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে গল্পগ্রন্থ হচ্ছে তার অপরাজিত কিন্তু একটা উপন্যাস, ঠিক আছে? আরণ্যকও কিন্তু উপন্যাস, ইছামতিও কিন্তু উপন্যাস, মৌরি ফুল হচ্ছে গল্পগ্রন্থ। রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা। ওই যে শুরুতে বলে না যে অপু হচ্ছে রোয়াকে বসে খেলা করছিল, রোয়াক মানে কিন্তু বারান্দা। ছুটি গল্পের ফটিক দুরন্ত এক কিশোর, তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার সাথে কলকাতায় পাঠায়। উদ্দীপকের ফটিকের সাথে দুর্গার কোন দিকে মিল আছে বলো তো? অবাধ্যতা নাকি দুরন্তপনা? দুরন্তপনা। ওকে, আচ্ছা, পূর্ণিমায় শাশ্বত রূপ ফুটে উঠেছে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রে? এটা বলবোই না, তোমরা এটা পারবা। গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? কি হাতে নিছিল বলতো? গঙ্গা যমুনা খেলার অব্যর্থ লক্ষ্য কি? খাপড়ার কুচি। এই যে গোল গোল বললাম না মাটির ঠেলা, সেগুলো কি? খাপড়ার কুচি। ওকে, উদ্দীপকের ফুটে ওঠা দিকটি আমাটির ভেপু গল্পের কোন বিশেষ দিকটিকে তুলে ধরে বলো তো? ভাই বোনের সম্পর্ক। আচ্ছা, উদ্দীপকে আমাটি ভেপু গল্পে যে দিকটি অনুপস্থিত সেটা হচ্ছে কিশোর মন, দারিদ্র্যের চিত্র। আচ্ছা, দারিদ্র্যের চিত্র তো নাই, তাহলে বাকি দিনটা হবে, কারণ কিশোর মনও ফুটে উঠছে আর প্রকৃতির ঘনিষ্ঠতা। এই যে বললেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই, তাহলে কি হবে? 1 ও 3। ওকে, ও কিরে দারিদ্র্যের চিত্র, আচ্ছা অনুপস্থিত, প্রকৃতি ঘনিষ্ঠতা হবে না?
আচ্ছা আমি কি বলছি কোনটা অনুপস্থিত, খালি দারিদ্র্য চিত্র অনুপস্থিত, কিন্তু এখানে খালি তো 2 নাম্বারের অপশন নাই, তাই না? তাইলে এখানে উপস্থিত কোনটা 100% কিশোর মন, এটা তো আসেই আছে, যে একটা ছেলেই বলতেছে, যে ছেলে বা মেয়ে, যে মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, এটার প্রকাশ তো ঘটেছেই। তাহলে এখন আমাদের সেকেন্ড বেস্ট অপশন কি আছে? সেকেন্ড বেস্ট অপশন এটাই আছে যে আমরা প্রকৃতি ঘনিষ্ঠতাটাকেও বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আনসার কি হয়? আনসার হয় 2 ও 3। আচ্ছা, লেখক শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কি? এটা তো আমরা এই গল্পটা যেহেতু পড়তেছি, আমরা তো এমনিই বলতে পারবো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কারণ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পটা পড়ছি। বাট এমনিতে কিন্তু আমাদের এটা একটু মনে রাখতে হবে। ওকে, গঙ্গা যমুনা খেলতে, ভাই রে ভাই, একটা জিনিস তোমাদের আর কয়বার পড়বো বলো তো? খাপড়ার কুচি, মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এই কথায় কি প্রকাশ পেয়েছে? ভয় প্রকাশ পেয়েছে, যে মা আসলে তো দিবে মায়ের। আচ্ছা, সতর্কতা, ঠিক আছে, সতর্কতা, যা বলছে তাই, যে সে সতর্ক থাকতেছে। আচ্ছা, মা আসলে তো হচ্ছে ঝামেলা হয়ে যাবে, মায়ের দিবে, তো আগেই সাবধানে থাকি, মা আসে নাই তো, তাইলে কি? সতর্কতা। দুর্গা আঁচলের খুঁট খুলে কিসের বিচি বের করেছিল? কিসের বিচি বলো তো? রড়া ফলের বিচি। তারপর কি আছে? অনেক দিন হরিহর রায়ের বাড়িটি কি করা হয় নাই? মেরামত করা হয় নাই। ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে, ফটিকের সাথে অপু দুর্গার যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে 3টাই হবে, কৌতূহল প্রবণ, চঞ্চলতা এবং প্রকৃতি ঘনিষ্ঠ। 3 দিক থেকেই সাদৃশ্য দেখতে পাওয়া যায়। আচ্ছা, আরও একটা ভাই বোনের গল্প আমরা দেখতে পাই, এখানে বলছে জরিনা ও জয়নাল। জরিনা ও জয়নাল যেহেতু ভাই আর বোন, তাহলে তো দুর্গা আর অপুর সাথেই মিল থাকবে। আর কার সাথে মিল থাকবে? আর কারোর সাথে মিল থাকা তো সম্ভবই না। কিশোরী টুনি, বাকিটা পড়বই না। কিশোরী টুনি, তোমরা বাকিটা পড়বা, ঠিক আছে? আমি কিন্তু এখন ভুল দিলে নাম্বার কাটা যাবে না, তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে যদি আমার ভুল হবে না, ইনশাআল্লাহ। কিশোরী টুনি, তাহলে কিশোরী টুনির সাথে কার সম্পর্ক, কার মিল? দুর্গার মিল। হ্যাঁ, ঠিকই আছে, নো প্রবলেম। সাদৃশ্যপূর্ণ চরিত্র দুটির ভাবগত ঐক্য কি? তাহলে দুরন্তপনা, তা তো হবে। কৈশোরের চঞ্চলতা, এটাও হবে। সাংসারিক বৈরাগ্য, এটা তো হবে না, তাই না? কারণ তারা তো হচ্ছে সব খাইতে দাইতেই চায়, তাদের কোনো মানে বৈরাগ্য তো নাই। বা মনে করো সাংসারিক বৈরাগ্য তো তাদের যখন নিজেদের সংসার থাকবে তখন হবে, এখনও তো তারা ছোট ছোট মানুষ, তো তাদের তো এই ব্যাপারটা আসবে না। তাইলে আমাদের আনসার কি হবে? আনসার হবে 1 ও 2। ওকে, তাহলে আমাদের আমাটির ভেপু অনেক ইম্পর্টেন্ট একটা গল্প। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের নিজেদের বোঝার জন্যও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা গল্প। তোমরা যারা সময় আছে হাতে, তোমরা পথের পাঁচালী উপন্যাসটা চাইলে পড়তে পারো, খুব সুন্দর একটা উপন্যাস। আর যারা সময় নাই বা বই পড়ো না, প্যারা নাই, পড়তে হবে না, আমি জাস্ট তোমাদের বললাম কারণ আমার অনেক পছন্দের একটা উপন্যাস। তো তাহলে আমাদের আমাটির ভেপু পড়াও শেষ, আমরা এমসিকিউ দেখে ফেললাম সবগুলা, সিকিউ বুঝলাম যে কীভাবে লিখতে হবে। তো আশা করি তোমাদের এখান থেকে আর কোনো প্রবলেম হবে না। তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।